Hello everyone, welcome back to another lecture video of biology. আজকের ভিডিওটায় আমরা কটা সাবটপিকস ডিসকাস করব আন্ডার দ্য মডিউল ক্লাসিফিকেশন। আগের ভিডিওটায় আমরা ক্লাসিফিকেশনের বেসিক্সটা দেখেছিলাম, কিংডম ক্লাসিফিকেশনসের ব্যাপারে পড়েছিলাম, বায়োনোমিয়াল নোমেনক্লেচারের ব্যাপারে পড়েছিলাম। আজকে যে টপিকসগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে কমপ্লেক্সিটি অফ সেল, যার মধ্যে পড়বে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, তারপরে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি কমপ্লেক্সিটি অফ সেল। কমপ্লেক্সিটি অফ সেল মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে কোনো সেল সেটার অর্গানাইজেশন কেমন, তার ভেতরে কিভাবে কি রকম অ্যারেঞ্জমেন্টস রিঅ্যারেঞ্জমেন্টস চলছে, কি প্রসেসেস চলছে, সেটা কিরকম, সিম্পল না কমপ্লেক্স। তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের পড়তে হবে হচ্ছে কমপ্লেক্সিটি অফ সেল। তা চলো দেখা যাক কি বলছে এখানে। অর্গানিজমস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। এই কমপ্লেক্সিটি অফ সেল নিয়ে যখন আমরা আলোচনাটা শুরু করব, প্রথমেই আমি বলে রাখি যে এটা কিন্তু সোললি আমাদের ডিসকাশনটা মেনলি একদম ফোকাস থাকবে হচ্ছে সেল নাম্বারস, সেলের ভেতরে নিউক্লিয়াসটা কিরকম, ঠিক এই দুটো জিনিসের উপর কিন্তু আমরা মেন ফোকাস দেব। তো দেখো, প্রথমেই যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে ইউনিসেলুলারিটি আর মাল্টিসেলুলারিটি। এই ইউনিসেলুলারিটি আর মাল্টিসেলুলারিটি ব্যাপারটা কি? ইউনিসেলুলার, ইউনি কথাটার অর্থ হচ্ছে ওয়ান, আর সেলুলার কথাটার অর্থ হচ্ছে সেল। ইউনিসেলুলার তাহলে জুড়ে গিয়ে হয়ে গেল একটা সেল। আর এখানে যদি আমি মাল্টিসেলুলারকে আমি ভাগ করি বা ডিভাইড করি, সেটা হচ্ছে মাল্টি মানে অনেক, সেলুলার মানে আবার সেল, তাহলে এটা হচ্ছে অনেক কটা সেল। তো যে অর্গানিজম গুলোর মধ্যে খালি একটা সেল দিয়েই পুরো অর্গানিজমটা তৈরি, সেই অর্গানিজমস গুলোকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, যেমনি একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, মাল্টিসেলুলার অর্গানিজমস মানে এরকম একটা অর্গানিজমস যার মধ্যে মোর দ্যান ওয়ান সেল থাকবে, মানে মোর দ্যান ওয়ান সেলস দিয়ে তাদের যে কনস্টিটিউশনটা হবে সেটা তৈরি হবে, মানে পুরো স্ট্রাকচারটাই মোর দ্যান ওয়ান সেল, তারা হয়ে যাবে হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, যেরকম কি প্লান্টস, অ্যানিমালস। তো এটা গেল তোমার বেসিক একটা ডিসকাশন। এবার আমরা আরো ডিটেলসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। সেটা প্রথমেই আসছে হচ্ছে ইউনিসেলুলার। যেটা আমি বললাম, ইউনিসেলুলার অর্গানিজম মানে একটা সেল থাকবে অর্গানিজমটার মধ্যে, তাদেরকে সিঙ্গেল সেলড অর্গানিজমও বলা হয় যেহেতু একটা সেল দিয়ে তৈরি। ঠিক আছে, এই ইউনিসেলুলার অর্গানিজমের এই ডেফিনেশনটা গেল। এরপরে আমরা একটা ছবি দেখব, নিচে আছে। তার আগে কয়েকটা পয়েন্টস আমরা ডিসকাস করে নিই। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট কি, ইউনিসেলুলার অর্গানিজমদের দুটো জেনারেল ক্যাটাগরিজ আছে। সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক অর্গানিজম, একটা ইউক্যারিওটিক অর্গানিজম। এই প্রোক্যারিওটিক অর্গানিজম কি, ইউক্যারিওটিক অর্গানিজম কি, এদের মধ্যে ডিফারেন্স কি, এটা কিন্তু আমরা এই ভিডিওতেই পরবর্তীকালে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তো এখানে খালি টার্মসটা মাথায় রাখো, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম আর ইউক্যারিওটিক অর্গানিজম। তাহলে কি দেখা যাচ্ছে, একটা ইউনিসেলুলার অর্গানিজমকে আমরা দুভাগে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটসের মধ্যে কারা কারা পড়ছে? ব্যাকটেরিয়া, আর্কিয়া, যেরকম আমরা আগের ভিডিওটায় যখন আমরা ফোর কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে আমি মেনশন করেছিলাম প্রোক্যারিওটস ইউক্যারিওটসের ব্যাপারে ব্রিফলি। তো এখানে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ব্যাকটেরিয়া আর আর্কিয়া পড়ছে হচ্ছে প্রোক্যারিওটসে। ইউক্যারিওটসে কারা কারা পড়ছে? বেসিক্যালি ইউক্যারিওটস যে গ্রুপটা বা ইউক্যারিওটস যে জেনারেল ক্যাটাগরিটা, সেটার মধ্যে কিন্তু বেশিরভাগ মাল্টিসেলুলার অর্গানিজমসরাই পড়ে, বাট কিছু কিছু ইউক্যারিওটসরা কিন্তু সিঙ্গেল সেলড হয় বা ইউনিসেলুলার হয়। তারা কারা? প্রোটোজোয়া, ইউনিসেলুলার অ্যালগি, ইউনিসেলুলার ফাঙ্গি। আমরা এই অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া এইগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। এরা ডিফারেন্ট টাইপস অফ কিংডম ক্লাসিফিকেশনে পড়ছে, এরা এক একটা গ্রুপ। ঠিক আছে, এর পরের পয়েন্ট কি বলছে দেখো, প্রোক্যারিওটস কিভাবে থাকে। প্রোক্যারিওটসরা একটা কলোনি ফর্মেশন করে থাকে, মানে কেউ সিঙ্গেল সিঙ্গেল থাকে না, সবাই একসাথে একজোট হয়ে থাকে।
এদের কিন্তু কোনো স্পেশালাইজ সেল নেই। মানে যদি ধরো এখানে আমি যদি একটা খুব বেসিক এক্সাম্পল দিই, আমরা হিউম্যানসরা আমরা কিন্তু মাল্টি সেলুলার অর্গানিজম। আমাদের বডির ভেতরে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অর্গান আছে ফর পারফর্মিং ডিফারেন্ট ফাংশনস। যেরকম সার্কুলেটরি সিস্টেমের জন্য হার্ট কি করে? হার্টের খালি বেসিক কাজ কি? ব্লাডটাকে পাম্প করা, পুরো বডি থেকে ব্লাডটা নেওয়া আর ব্লাডটাকে পুরো বডিতে পাম্প করা। লাংসের কাজ কি? লাংসের কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে মানে টেকিং ইন অ্যান্ড টেকিং আউট, এই কাজটা করা। তো দেখো আমাদের কিন্তু হার্ট এই অক্সিজেনের কাজটা করছে না, বা লাংস হার্টের কাজটা করছে না। তো এখানে যেরকম আমাদের আলাদা আলাদা সেলস বা আলাদা আলাদা টিস্যুস ডিফারেন্ট ফাংশনস পারফর্ম করছে, এই প্রোক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্পেশালাইজড সেল কিন্তু নেই। একটাই সেল যেটা মাল্টিপারপাস ওয়ার্ক করে, মানে একটাই সেল বিভিন্ন রকমের যা যা ফাংশনস বা যা যা মেটাবলিজমস ক্যারি আউট করার সেই একটা সিঙ্গেল সেলই করে। তারপরে দেখো কি বলছে, এই অর্গানিজমসরা একসাথে থাকে আর তার সাথে সাথে সব লাইফ প্রসেসেস কিন্তু একসাথেই ক্যারি আউট করে, যাতে কি এই অর্গানিজমটা সার্ভাইভ করতে পারে। মানে এই অর্গানিজম মানে প্রোক্যারিওটস আর ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, পরের পয়েন্টটা কি বলছে দেখো, এই কয়েকটা অর্গানিজম মানে সাম ইউনিসেলুলার অর্গানিজমস কি পার্শিয়ালি ইউনিসেলুলার, মানে পুরোপুরিভাবে ইউনিসেলুলার না। কিছু কিছু প্রপার্টিজ আছে যেটা ইউনিসেলুলারদের মতন, আর কিছু কিছু প্রপার্টিজ আছে যেটা মাল্টিসেলুলারদের মতন। তাহলে তাদেরকে তো কমপ্লিটলি আমরা ইউনিসেলুলার অর্গানিজম বলতে পারবো না। তাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তারা পার্শিয়ালি ইউনিসেলুলার। যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া, খুব বড় নাম একটা, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নাম হচ্ছে ডিকটিওস্টেলিয়াম ডিসকয়েডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাইন্টিফিক নেম। এই ডিকটিওস্টেলিয়াম হচ্ছে গিয়ে তোমার জিনাস, আর ডিসকয়েডিয়াম হচ্ছে তোমার একটা স্পিসিস নেম। ঠিক আছে, এই পার্শিয়ালি ইউনিসেলুলার অর্গানিজম হচ্ছে এটা। তার সাথে সাথে ইউনিসেলুলার অর্গানিজমরা কিন্তু মাল্টি নিউক্লিয়েটও হতে পারে। মাল্টি নিউক্লিয়েট কথাটার অর্থ কি? মানে সেল একটা কিন্তু তার ভেতরে নিউক্লিয়াস কিন্তু অনেক কটা, মোর দ্যান ওয়ান। তো সেরকম সেলকে বলা হয় কিন্তু মাল্টি নিউক্লিয়েট সেল। তো ইউনিসেলুলার অর্গানিজমরা কিন্তু মাল্টি নিউক্লিয়েটও হতে পারে। যেরকম একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল আছে, প্লাজমোডিয়াম আর একটা হচ্ছে মিক্সোগ্যাস্ট্রিয়া। এই প্লাজমোডিয়াম ব্যাপারটাই আমি একটু বলে দিই। এটা একটা কমন প্রোটোজোয়া যেটা আমাদের বিভিন্ন ম্যালেরিয়াল প্লাজমোডিয়াম ম্যালেরি তারপরে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই কয়েকটা স্পিসিস কিন্তু ম্যালেরিয়া কজ করে এই প্লাজমোডিয়ামে। ঠিক আছে, এই প্লাজমোডিয়াম একটা প্রোটোজোয়া। তো এরা মাল্টি নিউক্লিয়েট, মানে একটাই সেল কিন্তু তার মধ্যে অনেক কটা নিউক্লিয়াস। চলো এরপরে দেখে নিই কি বলছে। এই দেখো এখানে একটা ছবি দিয়েছে, যেটা আমি বলছিলাম যে ছবিটাকে আমরা দেখবো। ইউনিসেলুলারের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ইউগ্লিনা দিয়েছে। দেখো এখানে এটা একটাই সেল দেখতে পাচ্ছ, এখানে ছবিটা একটু হেজি, বাট এই একটাই সেল, তার মধ্যে বিভিন্ন রকম সাইটোপ্লাজম যা যা নেসেসিটি দরকার সেগুলো রয়েছে। ঠিক আছে, এরকম ভাবেই এই 2.4-এ দেখো এটা একটা মাল্টি সেলুলার অর্গানিজমের ফটো, যেটা ইটস অলসো নট ক্লিয়ার, বাট এখানে অনেক কটা সেল আছে। যদি তুমি ধ্যান দাও দেখো এখানে 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 অনেক কটাই সেল আছে। এটার এক্সাম্পল হচ্ছে ড্যাফিনা। তো ইউনিসেলুলারের ব্যাপারে আমরা দেখলাম, একটা এক্সাম্পলও দেখলাম উইথ ফিগার। এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার মধ্যে কিন্তু যত হায়ার অর্গানিজম আছে সব কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের আন্ডারে পড়ছে। হায়ার অর্গানিজম বলতে ধরো আমরা যেরকম দেখতে পাই প্লান্টস, অ্যানিমালস, আমরা সবাই কিন্তু মাল্টিসেলুলার। আর মাল্টিসেলুলার অর্গানিজমসরা কিন্তু far more complex than unicellular organisms. Obviously মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে অনেক কটা সেল একসাথে এগ্রিগেট হয়ে কাজ করছে, ফাংশনস পারফর্ম করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস পারফর্ম আউট করছে। তো সেই ক্ষেত্রে কি হয়, যখনই একটা সেল থাকবে ততক্ষণ কমপ্লেক্সিটিটা লো, কিন্তু সবসময় এটাই জানতে হবে যে যত বেশি নাম্বার অফ সেলস তত বেশি কমপ্লেক্সিটি। তাহলে ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার অর্গানিজমসরা
কমপ্লেক্স, যথেষ্ট কমপ্লেক্স। দেখো এখানে বলেছে মাল্টিসেলুলার অর্গানিজমস আর অর্গানিজমস দ্যাট কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান সেল। মোর দ্যান ওয়ান সেল মানে মাল্টিসেলুলার অর্গানিজমস। এদের ক্যারেক্টারিস্টিক্স দেখে নিই কি কি বলছে। All species of animals, land plants and most fungi are multicellular. তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানে স্পিসিস অফ অ্যানিমালসই মাল্টিসেলুলার। ল্যান্ডে যত কটা প্লান্টস আমরা দেখতে পারি, টেরেস্ট্রিয়াল প্লান্টস, সব কটা আর ফাঙ্গি মাল্টিসেলুলার। আচ্ছা, আগের যেখানে ইউনিসেলুলার ওখানে একটা এক্সাম্পল দেখেছিলাম, কয়েকটা ফাঙ্গি কিন্তু আমাদের ইউনিসেলুলার ছিল বা পার্শিয়ালি ইউনিসেলুলার ছিল, কিন্তু এই ক্ষেত্রে মোস্ট ফাঙ্গি মানে ম্যাক্সিমাম আর মেজরিটি অফ দ্য পপুলেশন অফ ফাঙ্গি কিন্তু মাল্টিসেলুলার। যেরকম অ্যালগি আর ফিউ আদার অর্গানিজমস এখানে মেনশন করা নেই, তারা ইউনি অ্যান্ড পার্শিয়ালি মাল্টিসেলুলার, মানে পার্শিয়ালি ইউনি পার্শিয়ালি মাল্টি, মানে যেরকম হাফ হাফ, মানে ইউনিসেলুলারের ক্যারেক্টারিস্টিক্সও আছে, মাল্টিসেলুলার অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্সও আছে। তো তারা কিন্তু কমপ্লিটলি কোনোটাই না, ইউনিসেলুলারও না মাল্টিসেলুলারও না, তারা বোথ পার্শিয়ালি। ঠিক আছে, এরকম পার্শিয়ালি ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমের এক্সাম্পল কি দেখো, সোশ্যাল অ্যামিবা, স্লাইম মোলস। ঠিক আছে, যেরকম এক্সাম্পল দিয়েছে ডিকটিওস্টেলিয়াম। ঠিক আছে, আগেরটাতেও যে এক্সাম্পলটা দেখলাম সেটাই। তারপরের পয়েন্ট কি বলছে দেখো, মাল্টিসেলুলার অর্গানিজমস অ্যারাইজ ইন ভেরিয়াস ওয়েজ, ফর এক্সাম্পল সেল ডিভিশন অর বাই এগ্রিগেশন অফ মেনি সিঙ্গল সেলস। মাল্টিসেলুলার অর্গানিজমস কিন্তু যেটা যেভাবে গ্রো করতে পারে বা যেভাবে রিপ্রোডিউস করে সেটা কিন্তু বোথ দুটো প্রসেস দিয়ে করতে পারে। একটা হচ্ছে সেল ডিভিশন মেথড, মানে একটা সেল ভেঙে দুটো সেলে কনভার্ট হলো, বা অনেক কটা সিঙ্গল সেল একসাথে এসে জড়ো হয়ে যখন একসাথে জোড়া হয়ে গেল তখন সেটা সিঙ্গল সেল থেকে কিন্তু মাল্টি সেলে কনভার্ট হয়ে গেল। তারপরে দেখো কি বলছে, কলোনিয়াল অর্গানিজম যারা আছে তারা কিন্তু কিভাবে তৈরি হচ্ছে দেখো, অনেক আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল একসাথে জুড়ে 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 তখন একটা কলোনি ফর্ম করছে। কলোনি ইজ নাথিং বাট, যেটা আমরা আমাদের চলতি ভাষায় যেটা কলোনি মানে বুঝি সেটাই কিন্তু এখানেও বোঝাচ্ছে, আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস লিভিং টুগেদার ইন আ সেম প্লেস। তাহলে সেরকম ভাবেই যখন অনেক কটা আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল একসাথে থেকে একটা কলোনি তৈরি করছে তখনই কিন্তু তারা কলোনিয়াল অর্গানিজমস হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে এই কলোনি যখন ফর্মেশন করছে তখন কিন্তু সেই ক্ষেত্রে সেই কলোনির ইন্ডিভিজুয়ালস গুলোকে কিন্তু সেপারেট করা খুব ডিফিকাল্ট, বিকজ দে হ্যাভ সামহাউ এগ্রিগেটেড, মানে একসাথে জোড়া লেগে গেছে কোনোভাবে, যাতে ওরা দুজন মানে দুটো ইন্ডিভিজুয়ালি নিজের একে অপরের কাছে হেল্প করতে পারে। তো সেখান থেকে কিন্তু ডিফারেন্সিয়েট করা বা আলাদা করাটা কিন্তু খুব প্রবলেম্যাটিক। তো চলো, এটা গেল আমাদের মাল্টিসেলুলার আর ইউনিসেলুলার অর্গানিজমের ডেফিনেশনস আর ক্যারেক্টারিস্টিক্স। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রোক্যারিওটস। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, এই কোয়েশ্চেনে কিন্তু আসে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমস। তো এখানে ক্যারেক্টারিস্টিক্সের যেগুলো আছে সেগুলো অনুযায়ী কিন্তু আমরা ডিফারেন্সের পয়েন্টস লিখব। তো চলো এবার আমরা শুরু করি প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসের ব্যাপারে ডিসকাস করা। প্রোক্যারিওটিক সেলস কাদেরকে বলছি? প্রোক্যারিওটিক কথাটার অর্থ হচ্ছে প্রো মানে প্রিমিটিভ, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, মানে যে সমস্ত সেলের নিউক্লিয়াসটা হেড, আচ্ছা নিউক্লিয়াসটা কিন্তু হেড অফ দ্য সেল, ঠিক আছে, তা যে সমস্ত সেলের নিউক্লিয়াসটা একটু প্রিমিটিভ বা পুরনো ধরনের তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, প্রোক্যারিওটিক সেলস আর ফান্ডামেন্টালি ডিফারেন্ট ইন দের ইন্টারনাল অর্গানাইজেশন অফ ইউক্যারিওটিক সেলস। মানে একটা প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক সেলকে যদি আমরা সাইড বাই রেখে দুটোকে স্টাডি করি তাহলে কি দেখবো, ইন্টারনাল স্ট্রাকচার আর অর্গানাইজেশনে বিশাল পার্থক্য, মানে দের ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সেলস আর ইউক্যারিওটিক সেলস। কিসে, কি জিনিসে ডিফারেন্ট? তাদের ইন্টারনাল অর্গানাইজেশন, মানে প্রোক্যারিওটিক সেলের ভেতরে যা যা কনস্টিটুয়েন্ট থাকবে তার থেকে ঢের বেশি কনস্টিটুয়েন্ট থাকবে হচ্ছে তোমার একটা ইউক্যারিওটিক সেলের ভেতরে। তো অন দ্য বেসিস অফ কনস্টিটুয়েন্টস
তো প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলস আর ভেরি ভাস্টলি ডিফারেন্ট। কি কি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে সেটা আমরা দেখে নিই চলো। তাহলে দেখো ফার্স্ট পয়েন্টে লিখেছে প্রোক্যারিওটিক সেলস ল্যাক নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেনাস অর্গানেলি। এখানে এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয় যে প্রোক্যারিওটিক সেলসের ভেতরে কোনো নিউক্লিয়াস থাকেই না। কয়েকটা অর্গানিজম, কয়েকটা প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে থাকে না, কিন্তু বা মেজরিটি অফ দ্য প্রোক্যারিওটিক সেলসে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু সেটা হচ্ছে আন্ডার ডেভেলপ, মানে প্রপার যেটা নিউক্লিয়াস থাকা উচিত সেরকম নিউক্লিয়াস থাকে না, আন্ডার ডেভেলপ নিউক্লিয়াস থাকে। আর কি নেই? মেমব্রেনাস অর্গানেলিস নেই। এই মেমব্রেনাস অর্গানেলিস নেই, এটা একদম শিওর শট যে কোনো মানে মেমব্রেনাস অর্গানেলি বলতে একটা সেলের ভেতরে ডিফারেন্ট কম্পার্টমেন্টস, যেটা ডিফারেন্ট স্পেশালাইজড ফাংশন যেগুলোকে হয় সেগুলো ক্যারি ফরওয়ার্ড করে। যেরকম ধরো আমি যদি একটা টিপিক্যাল সেলের এক্সাম্পল দিই, সেটা একটা সেলের ভেতরে নিউক্লিয়াস আছে যেমন, সেরকম মাইটোকন্ড্রিয়া আছে, সেরকম রাইবোজোম আছে, সেরকম প্লাস্টিড আছে। এই তিনটে জিনিসেরই কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ফাংশন। মাইটোকন্ড্রিয়ার কি কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এনার্জি প্রডিউস করা। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। আর এই প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডটা মেইনলি থাকে হচ্ছে প্লান্টসের ক্ষেত্রে। এই প্লাস্টিডের মধ্যে ডিফারেন্ট পিগমেন্ট স্টোর থাকে, মানে এই যে গাছের পাতা সবুজ বা গাছের ফুল ধরো হলুদ, লাল, যে সব কালার, যে সমস্ত ভ্যারাইটি অফ কালার্স আমরা দেখতে পাই একটা গাছে, সেই সব কালার্স বা পিগমেন্টস গুলো কিন্তু স্টোর থাকে প্লাস্টিডসের মধ্যে। যেরকম আমি এই তিনটে অর্গানেলি বললাম, এই তিনটে কম্পার্টমেন্ট, তো এইগুলোকে বলা হয় মেমব্রেনাস অর্গানেলি। তো যারা এই মেমব্রেনাস অর্গানেলিদের কাজই হচ্ছে ডিফারেন্ট ফাংশন ক্যারি আউট করা, কিন্তু এই প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে কিন্তু এই মেমব্রেনাস অর্গানেলি গুলো থাকে না। ঠিক আছে, তাহলে জেনেটিক মেটেরিয়ালটা কোথায় থাকছে? জেনেটিক মেটেরিয়াল তো লাগবেই, সে প্রোক্যারিওটিক সেল হোক আর ইউক্যারিওটিক সেল হোক। যে সমস্ত অর্গানিজম রেপ্লিকেট করে বা ডিভিশন করে তাদের প্রোজেনি বাড়াচ্ছে বা জেনারেশন আগে নিয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রেই কিন্তু জেনেটিক মেটেরিয়াল মানে ডিএনএটা লাগবেই। তাই তাদের যখন নিউক্লিয়াসটাই এত আন্ডার ডেভেলপ বা কিছু কিছু ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকেই না, তো তারা তাদের ডিএনএ কোথায় রাখে? কারণ ডিএনএ রাখার একমাত্র জায়গা হচ্ছে নিউক্লিয়াস। তো সেটাই যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে কোথায় রাখে তারা? তারা রাখে হচ্ছে সেলের ভেতরে একটা লোকালাইজড রিজিয়ন আছে যার নাম নিউক্লিয়য়েড। এই নিউক্লিয়াসের জায়গায় প্রোক্যারিওটিক সেলসের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিয়য়েড, যেটার কোনো মেমব্রেন থাকে না। একটা প্রপার নিউক্লিয়াসে কিন্তু সাইড ওয়াইজে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ থাকে, কিন্তু এই ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে এই নিউক্লিয়য়েডের সারাউন্ডিং এ কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তারা কিন্তু একদম উইদাউট এনি মেমব্রেন হয়। তো সেই নিউক্লিয়য়েডের ভেতরে ডিএনএটা লোকালাইজ থাকে। তারপরে পয়েন্টটা কি বলছে দেখো, মোস্ট প্রোক্যারিওটিক সেলস particularly bacterial cells have chemically complex cell envelope। মানে কি দাঁড়াচ্ছে? নিউক্লিয়াসের আশেপাশে কোনো মেমব্রেন নেই, কিন্তু যেহেতু সিঙ্গেল সেলের যে কভারিংটা সেটা কিন্তু খুবই বেশি কেমিক্যালি কমপ্লেক্স। কেমিক্যালি কমপ্লেক্স বলতে আমরা কি বুঝবো তাহলে? কেমিক্যালি কমপ্লেক্স বলতে একটা মেমব্রেনের জায়গায় এদের কাছে থাকে হচ্ছে 3 লেয়ার স্ট্রাকচার, মানে 3খানা মেমব্রেন দিয়ে এরা কভার থাকে বেসিক্যালি। কেন? কারণটা হচ্ছে এদের এই সেল মেমব্রেন ছাড়া আর কিন্তু কোনো স্ট্রাকচার ওয়েল ডেভেলপ নয়। তা যখন আর কোনো স্ট্রাকচার ওয়েল ডেভেলপ নয়, তাহলে এই 3টে লেয়ারকেই সব মেজরিটি অফ দ্য ফাংশনস করতে হয়, পারফর্ম করতে হয় সেলের। তার জন্যই এরা খুব ওয়েল ডেভেলপড। তো টাইটলি বাউন্ড 3 লেয়ার্স কি কি? প্রথমে হচ্ছে একদম বাইরে থাকে হচ্ছে আউটার গ্লাইকোক্যালিক্স, মাঝখানে থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তারপরে থাকে হচ্ছে সেল ওয়াল, আর লাস্টে থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন একদম ভেতরেরটা, মাঝেরটা সেল ওয়াল, আর একদম বাইরেরটা আউটার গ্লাইকোক্যালিক্স। এই 3টে মেমব্রেনেরই কিন্তু ডিফারেন্ট মেমব্রেন কম্পোজিশন, মানে প্রত্যেকটা ডিফারেন্ট জিনিস দিয়ে তৈরি হয়, আর প্রত্যেকটার কিন্তু একটা ডিস্টিংক্ট ফাংশন আছে। ডিস্টিংক্ট ফাংশন বলতে প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়াল ফাংশন আছে যেটা স্পেসিফিক্যালি তারাই পারফর্ম করে। এই 3টে মেমব্রেনে কিন্তু
একসাথে একটা মেন কাজ করে, সেটা হচ্ছে প্রোটেক্টিভ ইউনিট হিসাবে কাজ করে। প্রোটেক্টিভ ইউনিট বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে সেলটাকে প্রোটেক্ট করা। যেহেতু এটার আর কোনো মেথড বা ওয়েজ নেই যাতে একটা সেলকে প্রোটেক্ট করতে পারে, তার জন্য এই তিনটে লেয়ার কি হয়, এই তিনটে লেয়ার মিলে একটা প্রোটেক্টিভ ইউনিট তৈরি করে এই প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে। দেখো এবার গ্লাইকোক্যালিক্সের কম্পোজিশন আর যে থিকনেসটা সেটা ডিফারেন্ট ব্যাকটেরিয়ার জন্য ডিফারেন্ট। ঠিক আছে, মানে কি রকম গ্লাইকোক্যালিক্সটা কি কি দিয়ে তৈরি হবে, কতটা মোটা হবে, এটা ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ডিফার করে। তার সাথে সাথে গ্লাইকোক্যালিক্সের দুটো রকমের হতে পারে। একটা হচ্ছে দেখো লুজ শীট যেটাকে বলছে, বা স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার মানে হচ্ছে একদম তেল তেলে একটা লেয়ার মতন, যেটা কিনা তোমার কোনো ধরো কোনো হার্মফুল বডিজ থেকে ওকে বাঁচিয়ে রাখতে পারবে। তো সেটা হচ্ছে স্লাইম লেয়ার্স হতে পারে বা ক্যাপসুল হতে পারে। ঠিক ক্যাপসুল মানে যেটা আমরা ক্যাপসুল বুঝি, আমরা ওষুধ যেরকম খাই যে ক্যাপসুলটা বুঝি, সেই ক্যাপসুলটাই কিন্তু এখানে বুঝিয়েছে। খুব থিক আর টাফ হচ্ছে ওই স্ট্রাকচারটাকে বলা হয় ক্যাপসুল। তাহলে এখানে বোঝা গেল প্রোক্যারিওটিক সেলসের যে বেসিক স্ট্রাকচারাল ল্যাকিংটা কি। তাহলে হচ্ছে তাদের নিউক্লিয়াসটা আন্ডার ডেভেলপ থাকে, নিউক্লিয়াসের জায়গায় নিউক্লিয়ার থাকে যাদের কোনো সারাউন্ডিং মেমব্রেন থাকে না, আর মেমব্রেনাস অর্গানেলি থাকে না। তার সাথে সাথে প্রোক্যারিওটিক সেলের যে তিনটে বাইরের লেয়ার থাকে সেটা খুবই কমপ্লেক্স হয়, সেটা ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ডিফার করে যে কিরকম কি হবে। আর সেই তিনটে লেয়ার হচ্ছে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেন। এরপরে চলো দেখে নিই কি বলছে। আচ্ছা, এখানে আরেকটু ডিসকাস করেছে প্রোক্যারিওটস নিয়ে। কি কি বলেছে দেখো। সেল ওয়ালের কাজটা কি তাহলে, মিডল লেয়ার সেল ওয়াল, সেটা হচ্ছে সেটার কাজ হচ্ছে সেলটার শেপটা কিরকম হবে সেটা ডিটারমাইন করা। তার সাথে সাথে একটা স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইড করা, যাতে ব্যাকটেরিয়াটা বাইরে থেকে বার্স্ট বা কোল্যাপস না হয়ে যায়। ধরে নাও একটা ব্যাকটেরিয়া তো সবসময় একই এনভায়রনমেন্টে থাকছে না, এনভায়রনমেন্ট ডিফার করছে। তো যাতে ডিফারেন্ট এনভায়রনমেন্টে গিয়ে তাদের কোনো সেল বার্স্টিং বা কোল্যাপসিং না হয়, সেই ক্ষেত্রে কে দেখছে, সেটা দেখছে হচ্ছে একমাত্র সেল ওয়াল। আর তার সাথে সাথে সেল শেপটাও ডিটারমাইন তারাই করছে। আচ্ছা, এই সেল ওয়ালের যেটা কনস্টিটিউয়েন্ট আছে সেটার নাম হচ্ছে পেপটিডোগ্লাইক্যান, সেটার নাম হচ্ছে পেপটিডোগ্লাইক্যান। আচ্ছা, এরপরে প্লাজমা মেমব্রেনের ফাংশন কি। প্লাজমা মেমব্রেনকে বলা হচ্ছে সেমি পারমিয়াবল ইন নেচার। সেমি পারমিয়াবল ইন নেচার মানে হচ্ছে কিছু কিছু সিলেক্টিভ মেটেরিয়ালসই অ্যালাউ করে যেটা এই প্লাজমা মেমব্রেনের ভেতর বা প্লাজমা মেমব্রেনকে ক্রস করে সেলের ভেতরে যেতে পারে। সব মেটেরিয়ালসকে কিন্তু এরা অ্যালাউ করে না, সেমি পারমিয়াবল তাই। কিছু কিছু সিলেক্টিভ মেটেরিয়ালসদেরকেই অ্যালাউ করে। এটার খুব একটা বড় সিগনিফিকেন্স হচ্ছে, যদি ধরো একটা সেলের ভেতরে যা আসছে সবই যদি ঢুকে যায়, সেলের ভেতরে গিয়ে কিন্তু ওটা খুবই সেল ড্যামেজিং হতে পারে, ইভেন সেল ডেথও করে দিতে পারে। তার জন্য এই সেমি পারমিয়াবল নেচারটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এই প্লাজমা মেমব্রেনটা খালি প্রোক্যারিওটসের মধ্যেই থাকে না, ইউক্যারিওটসের মধ্যেও কিন্তু থাকে। আর এই প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসের প্লাজমা মেমব্রেন কিন্তু অনেকটাই স্ট্রাকচারালি সিমিলার। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা যেটা স্ট্রাকচার আছে এই প্রোক্যারিওটসের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেসোজোম। মেসোজোমটা কি জিনিস, মেসোজোম হচ্ছে, আমরা একটা ছবি দেখবো সেখানে আমরা দেখবো মেসোজোমটা কি। মেসোজোমটা হচ্ছে প্লাজমা মেমব্রেনটাই একটুখানি বেরিয়ে গিয়ে ওটা একটা এক্সটেনশন, প্লাজমা মেমব্রেনই এক্সটেনশন। এই মেসোজোমের ফাংশন কি হচ্ছে, এটা ফটোসিনথেসিস করতে হেল্প করে, প্রোটিন সিনথেসিসেও হেল্প করে, তারপরে ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে, এত কিছুতে মেসোজোম হেল্প করে। মেসোজোম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তারপরে দেখো তারপরের পয়েন্টটা কি বলছে, এদের 70S রাইবোজোম থাকে যেটা প্রোটিন সিনথেসিস করে। তারপরে এই রাইবোজোম নাম্বারটা কিন্তু ডিফার করে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর ভেতরে। যখন আমরা ডিফারেন্স করব তখন আমরা দেখব। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, সাম ব্যাকটেরিয়া হ্যাভ ফ্ল্যাজেলা which are used for locomotion and or pili which may be used to pull two cells
in close contact, perhaps to facilitate transfer of genetic material. কি বলছে দেখো, যেরকম আমাদের লোকোমোশনের জন্য মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমাদের পা কাজে দেয়, সেরকমই ওদের একটা স্ট্রাকচার কি যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হেল্প করে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। ঠিক আছে, আরেকটা স্ট্রাকচার হচ্ছে পিলি। এই পিলির কাজটা হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে যখন এই ডিএনএটা ট্রান্সফার হয় তখন সেই পিলি স্ট্রাকচারটা কিন্তু হেল্প করে। ঠিক আছে, তাহলে দুটো স্ট্রাকচার আমরা দেখলাম, ফ্ল্যাজেলা যেটা লোকোমোশনে হেল্প করে, আর পিলি যেটা জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করতে হেল্প করে। চলো এবার ছবিটা দেখে নিই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলে। ইউক্যারিওটিক সেল নিয়ে আমরা এখনই ডিসকাস করব, তার আগে একটু ছবিটা দেখে নেব। আচ্ছা, ফার্স্ট যে ছবিটা দেখবো সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। দেখো তিনখানা লেয়ার আছে, এই একটা, দুটো, তিনটে। বাইরের লেয়ারটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স, মাঝখানে একটা হচ্ছে সেল ওয়াল, আর একদম ভেতরেরটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই দেখো প্লাজমা মেমব্রেনটাই একটুখানি বেরিয়ে এসেছে এক্সটেন্ডেড ফর্ম, সেটা হয়ে গেল মেসোজোম। তারপরে সেলের ভেতরে যা আছে সাইটোপ্লাজম তো থাকবেই। এখানে কিন্তু তুমি কোনো সেলুলার অর্গানেলই দেখতে পাবে না, এই কয়েকটা ইনক্লুশন বডি দেখতে পাবে যেটা হেল্প করে সেলের ভেতরে যা যা মেটাবলিক অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোকে। নিউক্লিয়ার, যেটার মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা স্টোর থাকে। দেখো এর বাইরে কিন্তু কোনো এনভেলপ নেই, এটা হচ্ছে নিউক্লিয়ার। এরা হচ্ছে 70S রাইবোজোম, যেগুলো প্রোটিন সিনথেসিসে হেল্প করে। আর একটা আছে প্লাজমিড, যেটা অটোনোমাস রেপ্লিকেটিং বডি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই যে এই ল্যাজের মতন জিনিসটা হচ্ছে ফ্ল্যাজেলাম, যেহেতু সিঙ্গুলার তাই ফ্ল্যাজেলাম, প্লুরাল হলে ফ্ল্যাজেলা। তারপরে আছে এই যে যেগুলো বেরিয়ে আছে সুরের মতন, সেগুলোকে বলা হচ্ছে পিলি। ঠিক আছে, আর এই যে বাইরেরটাকে ক্যাপসুল বলেছে, সেটা কিন্তু গ্লাইকোক্যালিক্স হিসেবেও বলা যায়। মানে গ্লাইকোক্যালিক্সও দুটো ভাবে থাকতে পারে, একটা ক্যাপসুল একটা স্লাইম লেয়ার। তো এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে রয়েছে ক্যাপসুল হিসাবে, তাই এখানে লেখা রয়েছে ক্যাপসুল। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার একটা স্ট্রাকচার অফ আ প্রোক্যারিওটিক সেল। মানে দেখতে পাচ্ছ কতটা সিম্পল, কতটা একদমই সিম্পলিফাইড ভার্সন। খুব কম জিনিস আছে, তিনখানা লেয়ার ছাড়া আর বেশি কিছুই নেই। এরপরে যখন আমরা ইউক্যারিওটিক সেলটা দেখবো, দেখো এখানে কিন্তু প্রচুর কমপ্লেক্স আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি দেখো, এই সেলটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কমপ্লেক্সিটি আছে। এবার যখন আমরা এর ভেতরে মেটেরিয়ালস দেখবো বা কনস্টিটিউয়েন্টস দেখবো, সেগুলো কিন্তু তাহলে বোঝা যাবে আরো ভালো করে। ফার্স্ট এই যেটা আউটার লেয়ার, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এদের একটাই থাকে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এদের তিনটে থাকে না। তারপরে মাইটোকন্ড্রিয়া, যেটা আমি বলছিলাম পাওয়ার হাউস অফ দ্য সেল, যেখানে এনার্জি প্রোডাকশন হয়। ফাইবার্স, যেটা সেলকে ইনট্যাক্ট রাখতে হেল্প করে। এই দেখো এখানে যে নিউক্লিয়াসটা আছে ইউক্যারিওটসের ক্ষেত্রে, সেটা কতটা ওয়েল ডিফাইন্ড। এই যে দেখো বাইরের একটা লেয়ার আছে, লেয়ারের ওপরে আবার একটা লেয়ার আছে, ডাবল মেমব্রেন। এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস হলো, এটা পুরোটাই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে এই দেখো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আরেকটা সেল অর্গানেলি। আচ্ছা এই যে মাইটোকন্ড্রিয়া, ফাইবার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, নিউক্লিয়াস, এরা কিন্তু সব সেল অর্গানেলি, এদেরকে বলা হয় সেল অর্গানেলি। ঠিক আছে, ডিফারেন্ট কম্পার্টমেন্টস অফ দ্য সেল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এই দেখো এই যে যেগুলো লেগে রয়েছে এই ছোট ছোট দানা, সেগুলো কিন্তু রাইবোজোম। কত রাইবোজোম আছে, এখন রাইবোজোমের নাম্বারটা কি সেটা কিন্তু আমরা যখন ডিসকাস করব ইউক্যারিওটিক সেল তখন দেখব। এই দেখো এটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। তো এত কিছু জিনিস আছে এখানে, তো তাও কম দেখিয়েছে, আরো অনেক সেল অর্গানেলিজ আছে একটা সেলের ভেতরে। তাহলে দুটোর কমপ্লেক্সিটি বোঝা যাচ্ছে এখানে। ছবিটা তো এবার দেখে নিলাম, এবার আমরা ইউক্যারিওটিক সেল নিয়ে চলো ডিসকাস করি। কি বলছে ইউক্যারিওটিক সেলসে দেখো, ইউক্যারিওটিক সেলে তো প্রথম আর যে ফার্স্ট আর ফোরমোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বা ইম্পর্টেন্ট ডেফিনিশন, সেটা হচ্ছে দে হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। ঠিক আছে, দে হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, যেটার মধ্যে ডাবল মেমব্রেন আছে।
তার সাথে সাথে মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস মানে বিভিন্ন মেমব্রেন বাউন্ড অর্গানেলিও প্রেজেন্ট আছে একটা ইউক্যারিওটিক সেলের ভেতরে। দেখো রাইবোসোম নাম্বারটা হচ্ছে 80s, ওটার ক্ষেত্রে ছিল 70s, এটার ক্ষেত্রে 80s। তারপরে হচ্ছে দেখো কি বলছে, কিছু কিছু সেল প্লান্ট আর অ্যালগির কিন্তু ক্লোরোপ্লাস্টও কন্টেন করে, মানে এটা হচ্ছে আনাদার, ওই যে বলছিলাম প্লাস্টিডের কিন্তু আরেকটা সাবপার্ট, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এরপরে দেখো ইউক্যারিওটস কোন ডোমেনে বিলং করে, ইউক্যারিওটা বা ইউক্যারিয়া। ঠিক আছে, ইউক্যারিওটস কিন্তু জেনারেলি মাল্টিসেলুলার হয়, কিন্তু কিছু কিছু ইউনিসেলুলারও হয়, যেটা আমরা দেখছিলাম। ইউক্যারিওটসের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট এক্সাম্পল হচ্ছে কিন্তু অ্যানিমালস আর প্লান্টস। ঠিক আছে, এরপরে দেখো ইউক্যারিওটসরা কিভাবে রিপ্রোডিউস করতে পারে, সেক্সুয়ালিও করতে পারে মাইটোসিস করে, বা সেক্সুয়ালি করতে পারে মিওসিস আর গ্যামেট ফিউশন দিয়ে। এই যে মাইটোসিস আর মিওসিস, এটা হচ্ছে দু ধরনের সেল ডিভিশন, দুটো আলাদা আলাদা স্টেপস হয়, দুটো আলাদা ব্যাপার। দেখো মাইটোসিসে কি হচ্ছে, একটা সেল ডিভাইড করে দুটো সেল বানাচ্ছে, আইডেন্টিক্যাল টু সেলস বানাচ্ছে। মিওসিসে কি হয়, প্রথমে ডিএনএ রেপ্লিকেশন হয়, তারপরে 2 রাউন্ড অফ সেল ডিভিশন হয়। একটা রাউন্ডে হয় হচ্ছে একটা সেল থেকে একখানা সেল থেকে দুখানা ডটার সেল, যাদের ক্রোমোজোম নাম্বারটা কিন্তু হাফ হয়ে যায়, সেটাকে বলছে হ্যাপ্লয়েড ডটার সেল। মানে ধরো যদি কোনো সেল 2n থাকে, 2n যদি ডিভাইড করে দুটো সেল বানায়, তাহলে প্রত্যেকটার কিন্তু থাকবে হচ্ছে n আর n, 2n করে কিন্তু থাকবে না, হাফ হয়ে যাবে, যা নাম্বার থাকবে তার পুরো হাফ হয়ে যাবে। তারপরে কি হবে, এই হ্যাপ্লয়েড সেল যেটা হলো সেটা গ্যামেট হিসাবে বা সেক্স সেল হিসাবে অ্যাক্ট করবে। সেই সেক্স সেল বা গ্যামেটটা কি হবে, দুটো অপোজিট গ্যামেট একসাথে ফিউজ করবে, ফিউজ করে কিন্তু আরেকটা রাউন্ড অফ মাইটোসিস করে পুরো একটা নতুন সেল তৈরি করবে। এই মিওসিসের ক্ষেত্রে একটা যেটা মেন বড় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, তার সাথে সাথে ডিএনএ রিকম্বিনেশনও হয়। ঠিক আছে, এটা গেল আমাদের ইউক্যারিওটস। প্রোক্যারিওটসটা যতটা আমাদের বুঝতে সময় লাগলো, ইউক্যারিওটসটা ততটাই বুঝতে কম সময় লাগলো, কারণ ওটার রেসপেক্টে আমরা সব পড়ছি তাই। তাহলে এখানে গেল মাইটোসিস, মিওসিস আর ইউক্যারিওটস। এবার আমরা এই ডিফারেন্সটা দেখে নেব, এই ডিফারেন্সটা কিন্তু খুব আসে, এখান থেকে যে কোনো 5টা ডিফারেন্স মনে রাখবে তাহলেই হবে, বেশি ডিফারেন্স মনে রাখতে হবে না। তো চলো দেখে নিই, যে স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়লাম সেগুলো এখানেও লেখা আছে, আরেকবার দেখে নিই আমরা। প্রোক্যারিওটসের ক্ষেত্রে ডিএনএটা সাইটোপ্লাজমে থাকে ফ্রি, কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে দেখো ডিএনএটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। জেনেটিক মেটেরিয়াল সিঙ্গেল সার্কুলার, মানে ডিএনএটা থাকবে সিঙ্গেল আর সার্কুলার। ইউক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু যে ডিএনএটা বা ক্রোমোসোমটা থাকবে সেটা হচ্ছে ডিপ্লয়েড আর লিনিয়ার। ডিএনএ কমপ্লেক্সড উইথ হিস্টোন প্রোটিন, একটা প্রোটিনের সাথে কমপ্লেক্স করা থাকে, এখানেও ডিএনএ গুলো কমপ্লেক্স করা থাকে হিস্টোনসের সাথে। তার সাথে সাথে দেখো এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএও থাকে, এখানে অর্গানেলিস প্রেজেন্ট থাকে। সেল ডিভিশনের মেথড হচ্ছে বাইনারি ফিশন বা বাডিং, এখানে মিওসিস বা মাইটোসিস। এখানে জেনেটিক ইনফরমেশন কিভাবে ট্রান্সফার হচ্ছে, কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। এখানে খালি সেক্সুয়াল রিপ্রোডাকশন দিয়েই কিন্তু জেনেটিক ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে। সেলুলার অর্গানাইজেশন কিরকম, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি নেই, ঠিক আছে, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি নেই, এখানে আছে। ঠিক সেরকম ভাবেই পেপটিডোগ্লাইক্যান, লিপোপলিস্যাকারাইড, টিকোইক অ্যাসিডস, ভেরিয়াস মেটেরিয়ালস আছে প্রোক্যারিওটসের সেল ওয়ালের মধ্যে, সেল ওয়াল, সেল মেমব্রেনের মধ্যে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো স্ট্রাকচার দেখা যাচ্ছে না। এরকম ভাবেই আমাদের আরো অনেক কটা আছে, তো দেখে নেবে, তোমাদের যে কটা পড়তে ইচ্ছা করে সে কটা পড়বে, 5টা মিনিমাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম দেখে নিই। ইউনিসেলুলার কমপ্লেক্সিটি অফ সেল নিয়ে, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস, আর লাস্টে দেখলাম তাদের ডিফারেন্স। তো আজকের এই ভিডিওটার জন্য এইটুকুনি।
নেক্সট ভিডিওতে আমরা ক্লাসিফিকেশনের আরও অন্য সাবটপিকস নিয়ে ডিসকাস করব।